জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে অবরোধে জুলাই বিপ্লবে আহতরা। 4 উপদেষ্টাকে আলটিমেটাম আশ্বস্ত করার চেষ্টা স্নিগ্ধর। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে সভ্যতা। জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস টিকে থাকার নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। চলমান সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল। আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় আপত্তি বিএনপির। অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করলেও মূল দায়িত্ব নির্বাচিত সরকারের, বললেন অর্থ উপদেষ্টা। জনকল্যাণে কাজ করার ঘোষণা। এবং পলিথিন উৎপাদন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে শ্রমিক মালিকদের বাধা। সাংবাদিকদের সঙ্গে উপসচিবের অসৌজন্যমূলক আচরণ। দর্শক, সংবাদরতে শুনছিলেন টিএমটি পার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। বিভিন্ন দাবি তুলে ধরছেন তারা। দর্শক, আমরা সেখানে আমাদের সহকর্মী আছে শিউলিরা, আমি তার সাথে যুক্ত হচ্ছি। শিউলি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। শিউলি, আমি যেমনটি দর্শককে বলছিলাম যে 4 উপদেষ্টাকে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং আশ্বস্ত করেছে এদিক থেকে স্নিগ্ধ। আর কি নতুন তথ্য দিতে পারবেন আমাদের দর্শককে জানাবেন? জি, যেমনটি আপনি বলেছেন যে আমি এই মুহূর্তে কিন্তু আছি অর্থোপেডিক হসপিটালের সামনে এবং নিকটে। এখানে আপনি আমার পিছনে যদি দেখতে পান যে এখানে সর্বশেষ তথ্য যে স্বাস্থ্য উপদেষ্টার হচ্ছে গিয়ে পদত্যাগ তারা দাবি করছে। এবং এছাড়া ঠিক সন্ধ্যার পর কিন্তু এখানে স্নিগ্ধ এসেছিলেন। এখানে হচ্ছে গিয়ে জুলাই আগস্টের যারা আহত হয়েছে তাদের সাথে কথা বলেছে এবং তাদের দাবিগুলো যে সেই দাবিগুলো তারা হচ্ছে গিয়ে বলার পরে হচ্ছে গিয়ে স্নিগ্ধ হচ্ছে গিয়ে বলে যে জুলাই এবং আগস্টের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা পূরণ করবে। কিন্তু তারপরও হচ্ছে গিয়ে এখানে যারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং হচ্ছে যারা হচ্ছে আহতরা যারা আছে এবং তারা সেই দাবি দাবা হচ্ছে গিয়ে নাকচ করেছে। এবং ঠিক এর পর স্নিগ্ধর পর কিন্তু ঠিক সন্ধ্যা 7:30 নাগাদ হচ্ছে গিয়ে যে হাসনাত আব্দুল্লাহ হচ্ছে সে এখানে আসেন এবং তাদের সাথে কথা বলেন। তাদের সাথে কথা বলে তাদের দাবিগুলি শুনেন। তারপরও তাদের একটাই কথা যে 4 জন উপদেষ্টা যেন রাত 10টার মধ্যে হচ্ছে গিয়ে তাদের সাথে এসে যেন আলোচনা করে এবং তাদের দাবিগুলো পূরণ করে। এবং 4 জন উপদেষ্টাকে কিন্তু আসলে আলটিমেটাম দিয়েছে তারা যে রাত 10টার মধ্যে যেন এখানে আসে তাদের দাবি দাবা শুনে। এছাড়া হচ্ছে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ তারা কিন্তু দাবি করছে। তো আপনারা জানেন যে আজকে সকালবেলা এখানে হচ্ছে আহতদের পরিদর্শন করার সময় হচ্ছে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে 4 তলায় যায় এবং পরবর্তীতে সে 2 জন মুমূর্ষু রোগীকে পরিদর্শন করে এবং এরপরে ঠিক উনি নেমে যাওয়ার পরে 3 তলাতে যে আহত যারা ছিলেন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের যে একটা ভুল বুঝাবুঝি, সেই বুঝাবুঝি থেকে হচ্ছে কি এই রাজপথের এই দখল এবং এছাড়া রাজপথ দখল করার পাশাপাশি কিন্তু হচ্ছে গিয়ে এই যে আগারগা থেকে হচ্ছে গিয়ে শ্যামলী যে রাস্তা যাওয়ার পথ, যে শ্যামলী সেই রাস্তার পথটা কিন্তু আসলে হচ্ছে গিয়ে অবরোধ করাতে আশেপাশের এলাকাগুলোতে কিন্তু যান চলাচলে হচ্ছে গিয়ে ভোগান্তি হচ্ছে জনসাধারণের। এছাড়া আমি হচ্ছে গিয়ে আপনি আমার পিছনে যদি আপনারা দেখেন আমার পিছনে যদি আপনারা দেখেন যে এখনো কিন্তু রাজপথ তারা দখল করে রেখেছে এবং তাদের যে সর্বশেষ যে 8টি যে দাবি, সেই 8টি দাবি হচ্ছে গিয়ে পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তারা রাজপথ ছাড়বে না। রাজপথ না ছাড়ার দাবিটা তারা করছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। শিউলি, আপনি সংযুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো, আপডেট দেওয়ার চেষ্টা করবো আমাদের দর্শককে আপনার মাধ্যমে।
এদিকে রাত 10টার মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে উপস্থিত হবার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত আহতরা। এর আগে তাদের শান্ত করার চেষ্টা করেন জুলাই অগাস্ট গণ আন্দোলনের নিহত মুগ্ধের বড় ভাই স্নিগ্ধ। জানান পুনর্বাসন ও উন্নত চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি আহতদের 3টি দাবির সঙ্গে একমত পোষণ করেন। আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটা সেল গঠন করা হয়েছে, এটা কি আপনারা জানেন? সরকারিভাবে একটা সেল গঠন করা হয়েছে, যার অফিস আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই। এবং আপনারা যাদের যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, সেটার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে। কালকের মধ্যে আপনারা প্রসেসটা জেনে যাবেন কিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। এর আগে দুপুরে সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। স্বাস্থ্য উপদেষ্টা তাদের দেখতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে আহতদের একাংশ। সড়ক ছেড়ে দিতে পুলিশ ও সেনা সদস্যরা আহ্বান করলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান শাকিব। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে তোপের মুখে পড়েন উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় তিনি চলে গেলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আহতরা। ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনের সড়কে নেমে আসে আহতরা। রাস্তা বন্ধ করে স্লোগান শুরু করে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা সদস্যরা আসলেও সড়ক সচল করতে ব্যর্থ হয় তারা। কিছুক্ষণ অবস্থানের পর চলে যায় তারাও। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান শাকিব, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার উপর জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে সভ্যতা হুমকিতে বলেও উদ্বেগ জানান। বুধবার আজারবাইজানে COP29 সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে চলছে COP29 জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে তৃতীয় দিন বুধবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। To present the climate catastrophe in a different perspective. This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. উপস্থিত বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে প্রয়োজন মেধা, অর্থ এবং যুবশক্তির সমন্বয়। এর মাধ্যমেই সভ্যতার ভিত্তি স্থাপন করা সম্ভব। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment.
পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন হওয়া এখনই প্রয়োজন বলেও মনে করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। গেল সোমবার জলবায়ু সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রিভিউ শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় সংবিধানে গণভোটের বিধান ফেরত আনতে আর্জিও জানান তিনি। বৃহস্পতিবার ফের শুনানি অনুষ্ঠিত হবে। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। পঞ্চম দিনের মতো সংবিধানের পঞ্চদশ সংশোধনের বৈধতার রুল শুনানি হয় বুধবার। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগে রিভিউ বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর রুল শুনানি হওয়ার প্রশ্নে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। শুনানির শুরুতে পঞ্চদশ সংশোধনীর পূর্ব ইতিহাস তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। জানান এই সংশোধনীর মধ্য দিয়ে একদলীয় শাসন কায়েম করা হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, এবং বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র সব কিছু মূল্যহীন যাওয়ার উপক্রম হয়েছে। পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে সংবিধানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ও 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা মৌলিক কাঠামোর পরিপন্থী বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এই জাতির পিতা একক শব্দটাই শোনা, ইস্যুটা হলো এটা ওনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আমি এইভাবে বলেছি, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, ইভেন তার মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারাই দায়ী, অন্য কেউ না। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানিয়েছেন এবং গোটা স্কিমটাই একটা কালারেবল লেজিসলেশন হিসেবে চলে এসেছে। সংবিধানে গণভোটের বিধান ফেরত আনতে হাইকোর্টে আর্জিও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তবে সংবিধানের সব বিধান বাতিলের পক্ষে নন তিনি। কোনো ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক অর্থনৈতিক সংকট কাটাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিএনপির সমর্থন নেই বলেও জানান মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোট দিতে পারে। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয়, এতে বিএনপির সমর্থন নেই।
আমরা রিজেক্ট করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। ঐক্যবদ্ধ জাতির প্রত্যাশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চায় বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী সংস্কারের কাজ করছে। দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে PKSF দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, জনগণ গালি দিলেও সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। ব্যাংক খাত সংস্কারের কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ খাতে একটি ফুটপ্রিন্ট করে দিতে চাই, যা পরবর্তী সরকারের কাছে উদাহরণ হয়ে থাকবে। সে অনুযায়ী কাজ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে কি ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু কিছু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য বিষয় অনেকগুলো ফ্যাক্টর আছে। যতদিন সরকার চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে। বুধবার ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে কথা বলেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। জানান, সেনাবাহিনীর অভিযানের ফলে অপরাধ কমেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় এসেছে। যৌথ বাহিনীর অভিযানে ৬,০০০-এর বেশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ২,৫০০-এর বেশি গ্রেফতারের কথাও জানান এ সেনা কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাদ। ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশের পরিস্থিতি যখন অস্থিতিশীল, তখন শেষ ভরসা হিসেবে আন্দোলন ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করে পতিত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট নিরীহ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়েও যখন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়, এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। হাসিনার পালিয়ে যাওয়ার খবরে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ভাঙে থানাগুলোর উপর। ভঙ্গুর হয়ে পড়ে পুলিশি কার্যক্রম। এক প্রকার পালিয়ে বাঁচে পুলিশ। এমন পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে তাণ্ডব চালায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ঠিক সেই মুহূর্তে আবারও প্রয়োজন পড়ে সেনাবাহিনীর। পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অরাজকতা ও অপরাধ দমাতে ১৭ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। সেই থেকে যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। অভিযানের সফলতা আর অপরাধ দমন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল ইন্তেখাব হায়দার খান। তুলে ধরেন যৌথ অভিযানের সফলতার তথ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২,৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সড়কের বিশৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে ব্রিফিংয়ে। এ সময় যানজট সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন হলে সরকারের নির্দেশে তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি। তো অবশ্যই যদি এরকম কোনো কার্যক্রম গ্রহণ করা হয় যেখানে আমাদের সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করব, বাট আমরা মনে করি যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়াটা বেটার। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিক কতদিন মাঠে থাকবে সেনাবাহিনী, এমন প্রশ্ন রয়েছে জনমনে। সেই প্রশ্নেও অবস্থান পরিষ্কার করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। জানান, সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় যেন মানবাধিকার লঙ্ঘন না ঘটে, এক্ষেত্রেও সেনাবাহিনীর সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলেও জানান এই সেনা কর্মকর্তা। যদি কোনো ধরনের অভিযোগ আসে, এটা অবশ্যই সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে এটাকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে শ্রমিক মালিকদের তোপের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্মকর্তারা। অভিযানের বিষয়ে জানাতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি। ফজলে আতিতের প্রতিবেদন। বুধবার সকাল ১১টা ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।
পুরান ঢাকার কামালবাগ এলাকায় একটি তালাবদ্ধ কারখানায় পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। এরপর মালামাল জব্দ ও কারখানায় সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় শ্রমিক ও মালিক পক্ষের লোকজন। অভিযান বন্ধের দাবিতে উত্তেজিত হয়ে পড়ে তারা। আয়ের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় ক্ষোভ জানায় শ্রমিকরা। পলিথিনের কোন বিকল্প পথ বের করতে পারছেন আপনারা? আসলে এটা লইলে একটা ধান্দা শুরু করছে সবাই মিলে। আমার সংসারের আয় দিয়ে পুরো ফ্যামিলি চলে। এরকম বর্তমানে 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেওয়া উপসচিব রুবিনা ফেরদৌসির নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ বাহিনী। অভিযানের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এ কর্মকর্তা। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আমরা 1 নভেম্বর থেকে এটা আগে থেকে ঘোষণা যে 1 নভেম্বর থেকে এটা করা যাবে না, তো আমরা আজকে করেছি। আপনার কি তাই মনে হচ্ছে? দিনভর অভিযানের কথা থাকলেও সেখানেই সমাপ্তি ঘোষণা করে রুবিনা ফেরদৌসি। পরিবেশ দূষণ মোকাবেলায় এই ধরনের অভিযান কার্যক্রমকে সচেতন মহল সাধুবাদ জানালেও ক্ষোভ প্রকাশ করছে কারখানায় কর্মরত শ্রমিকরা। তাদের দাবি, উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে এই ধরনের অবৈধ কারখানা বন্ধ করলে উপকৃত হবে সকল স্তরের মানুষ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী মাদ্রাসা ও কারিগরি বোর্ডের নতুন বই প্রস্তুত। জানুয়ারির প্রথম দিকেই বিতরণ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় বিক্রয় সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে কথা জানান তিনি। এছাড়া সার, গম, এলএনজি আমদানির কথাও জানান তিনি। বাজার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগার কথাও জানান এই উপদেষ্টা। এলএনজি আমদানি, সার কয়েক প্রকারের এবং লোকাল কাফকো থেকে সার আনবে, এগুলো সব আমরা অ্যাপ্রুভ করেছি। সারের এবং গমের সাথে না, এই যে খাদ্য উপদেশে বোধ গম, আমরা গম আর এর আগে চাল দিয়েছি, এই প্রেক্ষিতে আমরা দিয়েছি। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট বই অষ্টম এবং সপ্তম শ্রেণী আবার ইত্যাদি মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা ওরা যত বইরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এরা বইগুলি পাবে। করদাতা ও গ্রহীতার মধ্যে যে ফারাক রয়েছে তা নিরসনে ভূমি মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান উপদেষ্টা এএফ হাসান আরিফ। বুধবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে অনলাইনে ভূমি কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করে উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে সব সেবাকেই অনলাইনের আওতায় আনা হবে। তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরি বাজার মৌজায় সব ভূমি সেবা পাইলটিং এর আওতায় আনা হয়েছে এবং মৌজার সব হোল্ডিং ইতোমধ্যে সিস্টেমে যুক্ত করা হয়েছে বলেও জানান ভূমি উপদেষ্টা। ভ্রাম্যমাণ ভূমি সেবা ও ক্যাম্প স্থাপনের মাধ্যমে তেজতুরি বাজার এলাকার হটস্পটগুলোতে নাগরিকদের স্থানীয়ভাবে সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। তেজতুরি বাজার মৌজায় নয়, সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই যারা সেবা প্রদানকারী আর যারা সেবা গ্রহণকারী তাদের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে এবং ওনাদের আর একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এই সমিতিগুলো, যে কল সেন্টারের মাধ্যমে তারা তথ্য পাবে আর এই সমিতির মাধ্যমেও তারা যোগাযোগের মাধ্যমে তথ্য পাবে।